নমস্কার, পোস্টেডিটির নতুন এপিসোডে আজ আপনাদের সঙ্গে আমার সঙ্গে আরো একজন অতিথি। এবং আপনারা জানেন যে আমরা একটু অন্য রকমের বিষয় নিয়ে কথা বলতে চাই, অন্যান্য মানুষের সঙ্গে কথা বলতে চাই। তাই আজ আমার অতিথি যিনি, তাকে আপনারা চিনেন, এখন অনেকেই চিনে গেছেন তার অনেকগুলো পরিচয়ের জন্য। আমার অতিথি প্রযোজক ফেরদৌসুল হাসান। হাসানদা, আমার শোতে তোমাকে স্বাগত জানাই। কিন্তু আমি বললাম বটে শুধুমাত্র প্রযোজক ফেরদৌসুল হাসান, যেহেতু মানুষ তোমাকে ওইভাবে চিনেছেন, কিন্তু তোমার তো তার বাইরে এখন অনেকগুলো পরিচয়। এইবার আমরা বাঙালিরা তো খুব বলি যে বাংলার বাইরে যারা গিয়ে বাংলার থেকে বাংলার মুখ উজ্জ্বল করছেন, আমরা হয়তো হিরো যারা থাকেন বা স্টারেরা, ডিরেক্টররা, তাদের বারবার দেখি, তাই জানতে পারি তুমিও একটা সর্বভারতীয় একটা সংগঠনের একদম উচ্চতম পদে গিয়ে বসেছো। এই যে জার্নিটা তোমারও তো প্রায় 12 বছর 13 বছরের একটা জার্নি, 12 বছর যে জার্নিটা, এই একদম কলকাতায় শুরু করে এফএফআই পর্যন্ত যে যাত্রা, এইটায় তুমি কি কি মানে নিলে, তুমি এই জগৎটা থেকে কি কি পেলে? হ্যাঁ, দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিনেমা বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা একটা দিক, তারপরে থ্রু এখান থেকে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া বা অন্য জায়গায় সেটা আরেকটা। ডেফিনেটলি ফিল্মে আমি সবসময় বলে আসি, আই ওয়াজ ইনটু দিস প্রফেশন প্যাশনেটলি। আমি প্যাশনেটলি সিনেমাতে শুরু করতে, এবং ডেফিনেটলি প্রথম থেকে যেটা ছিল যে এমন সিনেমা করব যেটা আমাকে আইডেন্টিটি দেবে, যেটা লোক মনে রাখবে, যে সিনেমা থেকে যাবে, মানুষের মনে থেকে যাবে, যে সিনেমা নিয়ে বাঙালি যাকে আলোচনা করবে। তো এটা ছিল প্রথম লক্ষ্য, এবং সেই লক্ষ্যটাকে মাথায় রেখেই সেইভাবে ছবি বানাতে শুরু করি। ছবি বানানোর একটা দিক, ছবিকে ব্যবসা করে এক্সপ্লয়েট করে লোক নিয়ে আনা আর একটা জিনিস, একদম দুটো ডিফারেন্ট থিং। আমি তো মনে করি ইফ ইউ হ্যাভ মানি, ছবি তো বাড়িতে বসেও বানাতে পারো। একটা ছবি বানাতে গেলে প্রডিউসারের রোল খুবই কম, টাকা দেওয়া ছাড়া। বাট সেই ছবিটাকে রিলিজ করে সারা বিশ্বব্যাপী হোক বা ভারতব্যাপী হোক বা পুরো বাংলা জুড়ে সেই ছবিকে এক্সপ্লয় করে টাকা আনা, এটা কিন্তু প্রডিউসারের 100% কাজ। তো সেটা যখন শুরু করলাম তখন অনেক কিছুই মাথায় ছিল। প্রথম কথা মাথায় ছিল যে দেখতে পেলাম আস্তে আস্তে যে এখন বিশ্বায়নের যুগ, যে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিস, চাকরি যা হয়, সবাই ভাবে যেটা ওয়ার্ল্ড মার্কেটের জন্য করা। সেই জায়গায় আমরা কোথাও গিয়ে মনে হচ্ছে আমরা সেই জায়গাটা তৈরি করতে পারিনি সারা বিশ্বে বাংলা ছবি দেখানো, যদিও আমরা 6th or 7th স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটাকে একটা মাথায় ছিল। তারপরে আস্তে আস্তে এখানকার যারা ট্রেড বডি ছিল, সেই ট্রেড বডিতে কোন এক সময় আমাদের মনে হয়েছিল যে ঠিকঠাক আমাদের ট্রেডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না। এবং সেইটাকে মাথায় রেখে আমরা প্রথমে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সটা তৈরি করি। এবং তারপরে যেহেতু ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া একটা ন্যাশনাল বডি, যেটা বিভিন্ন কনস্টিটিউয়েন্ট, বিভিন্ন অ্যাসোসিয়েশন তার মেম্বার, ইন্ডিভিজুয়াল মেম্বার হওয়া যায় না, তো তখন সেখানে আমরা আমাদের বিএফটিসিসি মেম্বারশিপ নিই। এবং এফএফআই যাবার পর তখন যেটা একটু আগে বললাম যে প্রথম চিন্তা ভাবনা ছিল যে আমরা 6 কি 7 নম্বর ভাষা সারা বিশ্বে, এবং সেটা যদি মার্কেট করতে গেলে কি করতে হয়, কিভাবে করা যায়। তো তারপরে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার আমি 2019-এ প্রথম প্রেসিডেন্ট হই, এবং সেবারও আমার সময়ও ইলেকশন হয়েছিল। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাপেক্স বডি। ইটস আ বডি অফ প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার, স্টুডিও ওনার, এরাই মেনলি এদের সংস্থা, যেগুলো যে ট্রেড বডিগুলো আছে, তারা এইগুলোকে নিয়েই বেশিরভাগ তাদের, যেমন ট্রেড অ্যাসোসিয়েশন গুলো আর কি। তো সেটা মাথায় রেখে যখন সারা বিশ্বে কিভাবে করা যায় বাংলা ছবি, যাতে ও হিন্দি ছবি, মারাঠি ছবি বা সাউথের ছবি যেভাবে রিলিজ হয়, বেসিক্যালি আমরা দেখতাম বাংলা ছবি হয়তো কোনো কোনো জায়গায় উইকেন্ড শো হতো, হতো, এইভাবে হতো, প্লাস আরো কিছু প্রবলেমস এগুলো থাকা, এগুলো তো ছিলই। তো আস্তে আস্তে তখন এগুলোর দিকে যখন ঢুকতে শুরু করলাম, তখন 2019-এ প্রথম আমি প্রেসিডেন্ট হই। প্রথম প্রেসিডেন্ট হবার পর অস্কারে যে একটা ছবি ভারত থেকে
যাবে একাডেমিতে, সেটা পুরো প্রসেসটা আমরা করি, পাঠাই প্রত্যেক বছর। কিন্তু এটা আমরা 1954 থেকে করছি, কিন্তু 2019 অব্দি কোনো সময় বাংলায় হয়নি, বেশিরভাগটা বম্বে বা সাউথে হতো। সেই প্রথম আমি নিয়ে আসি এখানে, নিয়ে এসে এখানে করি। বিজলি সিনেমা হলে করেছিলাম এবং অপর্ণা সেন চেয়ারম্যান ছিল। তো সেটার পর আবার 2020-তে তো আমার মনে হয় হয়নি, অনলাইন হয়েছিল। 2021-এও করেছিলাম, ওইবারে সাজি কারুন ছিল। সাজি কারুন ছিল। তারপরে লাস্ট 3 বছর ওটাকে চেন্নাই হয়। তো আমি আবার 2025-এ প্রেসিডেন্ট হওয়াতে আবার সেটাকে নিয়ে এসেছি এবং এটা এখন কলকাতায় হচ্ছে, ইনফ্যাক্ট এখন চলছে। আচ্ছা, কলকাতায় ওটার কাজ চলছে। হ্যাঁ, এখন এবার 2025-ও কলকাতাতেই হচ্ছে আর কি, গতকাল থেকে শুরু হয়েছে। তো FFI ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ইজ বেসিক্যালি ওখানে ইটস আ বডি। তার কাজই হচ্ছে যে শুধু সমস্যা সমাধান করা নয়, অলসো এই ট্রেডটাকে কিভাবে বাড়ানো যায়, কোথায় কোথায় এর আরো বেশি। একটা ট্রেড তো শুধু সিনেমা বানানো নয়, সিনেমার দ্বারা ফিল্ম ট্যুরিজম বা সিনেমার দ্বারা এমপ্লয়মেন্ট জেনারেট করা, বা সিনেমা আরো কিভাবে এক্সপ্লয়েট করা, কিভাবে আরো। আপনি হয়তো জানেন যে ভারতবর্ষ এখন লার্জেস্ট প্রডিউসিং কান্ট্রি, ফিল্ম প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং কনজিউমিংও লার্জেস্ট কনজিউমিং কান্ট্রি। কিন্তু একটা সময় যখন মাল্টিপ্লেক্স ছিল না, তখন আমাদের প্রায় 14,000 স্ক্রিন ছিল। সে জায়গায় এখন কমে উইথ মাল্টিপ্লেক্স অ্যারাউন্ড 10,000 আছে। এবং অ্যাজ পার সার্ভে বা অন্যান্য সংস্থাগুলো যারা আমাদের পপুলেশন এবং এরিয়া ওয়াইজ আমাদের মিনিমাম 30,000 স্ক্রিন দরকার। মানে যে পরিমাণ ছবি আমরা বানাই, সেটাও একটা আমাদের কাজ, আমাদের কাজের মধ্যে পড়ে, ট্রেড বডি পড়ে, কিভাবে কি করা যায়। তো এইগুলো নিয়েই কাজ করা। কিন্তু এইগুলো না করলে, আপনি ভালো ছবি ভালো না বানালে, আপনি এক্সপ্লয়টেশন না করতে পারলে তো আপনি করতে পারবেন না, ইউ ক্যানট এক্সপ্যান্ড। কিন্তু এইখানে হাসান দা, আমার একটা প্রশ্ন আছে, যেটা তুমি বললে যে এই হল বা ন্যাশনাল রিলিজ বা বিভিন্ন কিছু, যেটা প্রডিউসার্স বডি যেটা থাকছে বা যারা ডিস্ট্রিবিউটার্স থাকছেন, তাদের সঙ্গে তুমি ন্যাশনাল লেভেলে গিয়ে মিটিং করছো বা তাদের সঙ্গে কথা বলার তোমার প্রয়োজন পড়ছে। তারপরে যদি আমি আবার পিছিয়ে আসি আমাদের বাংলায়, যে প্রত্যেক সময় বিভিন্ন রকমের গন্ডগোল হয়, ছবি করা নিয়ে গন্ডগোল, ছবি রিলিজ নিয়ে গন্ডগোল, শো টাইমিং নিয়ে ঝামেলা, এটা তো মানে, আর মিডিয়ার কল্যাণে সেটা তো এটা ওটা করে খবর বেরোতেই থাকে। না, একটা কথা, দিজ আর ভেরি ভেরি বেসিক ইস্যুস। এই ইস্যুগুলো সলভ করা যায়, কিন্তু যেটা সব থেকে বড় ইস্যু হচ্ছে যে আমরা সিনেমাটা বানাচ্ছি কি কারণে? সিনেমাটা বানাচ্ছি আমরা সিনেমা হলে দেখানোর জন্য। দিস ইজ দ্য বেসিক। আমরা সিনেমাটা হচ্ছে বড় বড় পর্দায়। আমরা তো সিনেমা যেটা বানাই এখন তো ওটিটির জন্য হচ্ছে, আর টেলিভিশনের জন্য হচ্ছে। কিন্তু সিনেমা যেটা আমরা বলি যে ফর বিগ স্ক্রিন, ইটস আ কমিউনিটি অ্যাক্টিভিটি। একটা সিনেমা একটা পরিবার, একটা বন্ধু বান্ধব নিয়ে দেখতে যাবে, ইট উইল লাইক আ পিকনিক, একটা ইভেন্ট, সেরকম ভাবে হচ্ছে। তো সেই ড্যাঞ্জারে সেই স্কেলের সিনেমা বানাতে হবে, যেহেতু উই আর কম্পিটিং উইথ ওটিটি অ্যান্ড টেলিভিশন অলসো। তো সেই জন্য সিনেমা হলটা দরকার, একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে যে আজকে আমি যেমন একজন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, ঠিক আছে, আমি যদি সিনেমা হল না পাই, বক্স অফিস না পাই, তাহলে আমি রিকভার করবো কি করে? তাহলে তো আমি ওটিটি বা টেলিভিশনের উপর ডিপেন্ডেবল হয়ে গেলাম। যদি ওরা নিল না নিল। অ্যাটলিস্ট যদি আমার স্পেস থাকে, আমার যদি সিনেমা হল থাকে, আমি একটা সিনেমা বানালাম, আমি অ্যাটলিস্ট প্লেসমেন্ট করলাম, ভালো হলে লোকে নিল, ভালো না হলে নিল না, বাট অ্যাটলিস্ট ট্রাই করার মতো তো জায়গা আমাদের আনতে হবে। অন অ্যান অ্যাভারেজ আমরা প্রায় 2700-2800 সিনেমা প্রায় 16টা ল্যাঙ্গুয়েজে বানাচ্ছি, যার মধ্যে প্রায় 2500-2600 রিলিজ হয়, সেন্সারে রিলিজ হয়। এই 2500-2600 সিনেমার জন্য এখন যে স্ক্রিন আছে ইজ ভেরি লেস। তো সেটাই আমার বক্তব্য, যে একটা তো দুটো, এই আপনি যেটা বলছেন টাইমিং পাচ্ছে না, পাচ্ছে না, এইগুলো হলে এইসব অর্ধেক সমস্যা মিটে যাবে। আপনাকে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে একটা সময় 700+ সিনেমা হল ছিল, এখন 200 সামথিং, আমি যেটুকু জানি 220-30 কিরম হবে, এক্সাক্ট ফিগারটা আমি জানি না, তবে এইরকমই 200± আছে। কিন্তু যখন মানে এটা কি ইনক্লুডিং মানে সব মিলিয়ে আমি 700+ যখন ছিল, তখন যা পপুলেশন ছিল তার তুলনায় পপুলেশন বেড়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন সে তুলনায় অনেক লোকে এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছে ওটিটিতে। তার সত্ত্বেও যারা আর পিপল ঠিকঠাক জায়গা আছে এখন
বা পশ্চিমবঙ্গে অনেক জায়গা আছে যেখানে একটা স্টেট 50 কিলোমিটার 60 কিলোমিটারের কোনো সিনেমা হল নেই। তো প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। আগে সিঙ্গেল স্ক্রিন ছিল, এখন ছোট ছোট মিনি প্লেক্স গুলো করতে হবে, যেখানে 100 সিটের 2টো স্ক্রিন রইলো, যেখানে একটা ক্যাফেটেরিয়া রইলো, লোকে আড্ডা দিতে পারবে, খেতে পারবে, সিনেমা দেখতে পারবে। তো দিস আর দ্য থিং। এখন লোকে তো শুধু সিনেমা দেখবো বলে সবসময় সিনেমা হলে যায় না, ওটা শপিং মলে গেল, শপিং করতে করতে খাওয়া দাওয়া করে একটা সিনেমা দেখলো। এরকম হ্যাবিট হয়ে গেছে, যেহেতু আমরা ওই স্কোপটা বানিয়ে দিয়েছি, মলের মধ্যে সিনেমা হল বানিয়েছি। তো পিপল হ্যাভ দ্যাট লাক্সারি, দ্যাট অপশনটা লোকের কাছে এসে গেছে। অপশন এলেই যেগুলো করতে করতে ওইটা মানুষ অভ্যেসের দাস, তখন ওটার হ্যাবিট হয়ে যায় মানুষের। একটা পার্সেন্টেজ অফ লোক কিন্তু সিনেমা দেখবো বলে মাল্টিপ্লেক্সে যায় না। মাল্টিপ্লেক্স যায় তো শপিং করবো, খাওয়া দাওয়া করবো, তারপর একটা সিনেমাও দেখবো, একটা সারাদিন কাটিয়ে। এটাও একটা পার্সেন্টেজ অফ লোকজন যায়। আর এইখানে আমি তোমার ছবির জায়গায় আসি, যে আমরা প্রথম থেকে দেখেছি তোমার ছবি একটা অন্য ধারার ছবি তুমি নর্মালি বানিয়েছো, যে এবং ছবি দেখেই বোঝা যায় যে এর যে প্রযোজক তিনি খুব ভাবনা চিন্তা করে বানালে হয়তো এই ছবি তিনি বানাতেনই না, এরকম তুমি ছবিও বানিয়েছো। এইবার সেই জায়গাতে আজকে যেখানে বেশিরভাগ লোক বলেই দিচ্ছে যে ফিল্ম ইজ এ লস মেকিং বিজনেস, এমন একটা জায়গা অন্তত বাংলা ছবি যে জায়গায় এসে পৌঁছেছে, সেই জায়গায় তুমি একটা ব্যবসায়িক পরিবার থেকে এসে তোমার প্যাশন তো বটেই, কিন্তু এমন কিছু বানানো পর পর যে তার মধ্যে একদম যে ব্যবসা সফল ছবি দুর্দান্ত হবে হয়ে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু তুমি যেগুলো বানাচ্ছ শুরু থেকে ভাবা মুশকিল যে এইটা একদম মানে বক্স অফিস তোলপাড় করবে এরকম ছবি তুমি সেরকম ভাবে ধরতে গেলে বানাওই নি। না, মানে সেইটা ঠিক কথা। কিন্তু এই যে যেটা তুমি একটু আগে রিকভারির কথাটা বললে, তুমি নিজে কেন ভাবলে না যে তাহলে তো তুমি 5টা হয়তো একটা শেষ পাতা একটা অপরাজিতর পাশাপাশি একটা খাদানের মতো ছবি তোমার হাউস থেকে এলো না কেন? না, ডেফিনেটলি দেখুন, হয়টা কি একটা স্কুলিং থাকে প্রত্যেক লোকের। যখন আপনি একটা স্কুল থেকে পড়ে তার একটা এতে জেন্ট্রি বা তার একটা আশেপাশের লোকজনের থেকে থেকে একটা স্কুলিং হয় না। তো মেবি যখন আমি ক্যারিয়ার শুরু করি ফিল্মে, যেসব ডিরেক্টরের সাথে কাজ করেছি, হয়তো সেই স্কুলিংটা প্রথম থেকেই ওরকম হয়তো হয়ে গেছে। দিস মে বি ওয়ান অফ দ্য রিজন। আর আমার যেটা মনে হয় যে সিনেমা ইজ নট অলওয়েজ এন্টারটেনমেন্ট। আমরা জেনারেলি সিনেমা বলতে সবসময় বলি এন্টারটেনমেন্ট, বাট সিনেমা ইজ অলসো আর্ট, সিনেমা ইজ অলসো কালচার। তো আমার সবসময় মনে হয়েছে দ্যাট আমার সিনেমা শুড বি রিমেম্বার্ড এজ অ্যান গুড পিস অফ আর্ট অর সিনেমা দ্যাট হ্যাভ শোন দ্য কালচার উইচ আই প্র্যাকটিস। তো এইটা কিছুটা ভাবনা চিন্তা আছে। ডেফিনেটলি টাকা পয়সা, কমার্শিয়াল একটা তো ম্যাটার করে ডেফিনেটলি। তো সামহাও হয়তো আমরা প্রথম দিকে যে ছবিগুলো করেছি, বা হয়তো সেটা একটা লগ্নি কিছুটা ফেরত পেয়েছি, বা অনেক সময় অনেক ছবিতে বেশিটা ফেরত পেয়েছি, বেশি হয়ে আবার কোনো সময় ব্রেক ইভেন্টে পেয়েছি। তো ওভারঅল ওইভাবেই গেছে। হয়তো আমি যদি ক্যালকুলেশন করে দেখি যে হয়তো একটা বছরে এত টাকা লস গেছে, সেটা আমি ভাবি ঠিক আছে, আমি হয়তো বিদেশে ঘুরলাম না। বিদেশে মানুষের থাকে, তো মানুষের একটা তো একটা লাক্সারি খরচা তো থাকে, যে যেমন কামাই করে তার মতো থাকে। কেউ হয়তো বিদেশে ঘোরা, বা বিজনেস ক্লাসে ঘোরা, বা হয়তো একটু কেনাকাটা করা, বা রোজ একটু বারে যাওয়া, বা কেউ হয়তো ঘোড়া রেসেও যায়, সব রকম জায়গায় একটা খরচা করে। তো আমি ভাবি ওইটাই যে আমার এটা সিনেমাতে গেল, আই হ্যাভ টেকেন ইট লাইক দ্যাট, যে আমি আমার অন্য জায়গায় খরচা না করে হয়তো সারা বছরেই সার্টেন অ্যামাউন্ট আমি ভাবলাম সেটা আমার শখেই গেল। আর একটা যেটা কথা, যেটা পরিচালকরা প্রায়ই বলেন, যে অভিনেতারাও বলেন, যে এইটা কেউ জানে না যে দর্শক কোন ছবি আসলে নেবেন। কারণ অনেক ছবি হয়তো টার্গেট করে বানানো হচ্ছে যে এই ধরনের ছবি মানুষ নিচ্ছে, তিনি বানালেন, তারপর সেটা আবার নিল না। আবার যে ছবি হয়তো ভেবেই নেওয়া হচ্ছে কেউ দেখবে না, সেই ছবি একটা চরম হিট হচ্ছে বা মানুষ নিচ্ছেন। তো সেটা তো মানুষ কি নেবেন পরিচালকরা বলতে পারেন না, অভিনেতারা জানেন না কি নেবে। একজন প্রডিউসার হিসেবে মানে ফিরদাউসুল হাসান যখন কোনো স্ক্রিপ্ট আসে তার কাছে, তিনি তখন সেটার অ্যাপ্রোচটা কিরকম হয়, তিনি কি ভাবেন? যে তিনি দেখুন, প্রথম কথা হচ্ছে যে কি বানালে চলবে সেটা যদি জানতো, তাহলে আমার মনে হয় টাটা বিড়লা থেকে আরম্ভ সবাই সিনেমাই বানাতো, তাই না? এটা কেউই জানে না কি বানালে চলবে, কি কি ছবি বানালে দর্শক চলবে, বা আমি বিশাল ব্যবসা করবো, সেটা কেউই জানে না। সেকেন্ড থিং হচ্ছে বিভিন্ন রকম জিনিস আমি বিশ্বাস করি ট্রাই করা উচিত। যদি আমি ট্রাই না করি, তা আমি কি করে জানবো যে আমার ভাগ্যে কি আছে? আমার চেষ্টা তো করতে হবে। এবং থার্ড যেটা আপনি প্রশ্ন করলেন, যে হাউ আই চুজ মাই স্ক্রিপ্ট,
তো আমি স্ক্রিপ্টের আগে দেখুন, আমরা যে সিনেমা করি, আমরা কি করি, আমরা তো যারা ডিরেক্টর বা যারা ক্রিয়েটিভ লোকজন তাদের মাইন্ডের উপর টাকাটা দিই। লোকে যেমন রেস একদম, করতে হ্যাঁ। গেলে রেসের ঘোড়ার উপর, রেসের ঘোড়া বা জকি জকি, টাকা হ্যাঁ। লাগায়, আমরা তো ডিরেক্টর বা তার ক্রিয়েটিভ টিম বা এই লোকজন দেখে টাকাটা লাগাই। তো আমার কাছে সেটা ইম্পর্টেন্ট। তারপরে যে স্ক্রিপ্ট, যে কার উপরে আমি বাজিটা ধরবো, হু উইল বি দ্য ক্যাপ্টেন অফ মাই শিপ। কেননা আমি বিশ্বাস করি যদি একটা ভালো ডিরেক্টর হয়, সে খারাপ স্ক্রিপ্ট কোনোদিনই করবে না আনটিল আনলেস সে মনে করে তার মধ্যে কনফিডেন্স আছে এটা করার মতো। এবং একটা যদি সেই আপ টু দ্য মার্ক ডিরেক্টর না থাকে, তাহলে তাকে যত ভালোই স্ক্রিপ্ট দাও, সে কোনোদিনই ভালো করে সেটাকে জাস্টিফাই করতে পারবে না। তো আমার সবসময় চয়েস হচ্ছে আই গো বাই দ্য ডিরেক্টর। আমি যাকে আমার কমফর্ট মনে হয়, যার 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 গল্প, যার কনভিকশনের উপর আমি বিশ্বাস করতে পারি, যার যার উপর কনফিডেন্স আসে, তারপরে আমি সেকেন্ড স্টেপ ইজ দ্য স্ক্রিপ্ট, ফার্স্ট স্টেপ দ্য পার্সন ইটসেলফ। আর প্রচন্ড অনেক ক্ষেত্রে যেটা শোনা যায় যে ছবির কাস্টিং এর ক্ষেত্রে প্রযোজকরা খুব হস্তক্ষেপ করেন। আমি একদম এটাই কি হাসানদা কি কখনো হস্তক্ষেপ করেন কাস্টিং? এটা আমার ডিরেক্টররা বলতে পারবে, আমার যতগুলো ডিরেক্টরের সাথে কাজ করেছি তারা বলতে পারবে। আমার আমার মনে হয় খুব 0% আমি আমি কোনো সময় বলেছি কারোর জন্য। না, সাজেস্ট তো করাই যায়, সাজেশন অনেক সময় একসঙ্গে তো একটা মিটিংও হয়, সাজেশন হয়, বাট আমার মনে হয় প্রত্যেকবারই আমরা একটা সবাই মিলে ডিসিশন নিয়েছি। ইটস নট দ্যাট, বা কোনো কোনো সময় হয়তো আমি একটা কথা বলি, যেমন ধরুন অপরাজিতর ক্ষেত্রে আমাদের প্রথম আমরা কথা হয়েছিল, সাইন করেছিলাম আবির। তো যাই হোক, কিছুদিন পর এদিক ওদিক একটু একটু ডেটেরও প্রবলেম হচ্ছিল আবিরের সাথে। তারপরে এরকম যখন চলছিল, তখন হঠাৎ অনেকদা জিতুকে কোনো একটা র্যালিতে দেখে এবং তাকে ডেকে তার লুক সেট করে, এবং লুক সেট করে যখন তাকে পাঠাইছে, নিজেও বুঝতে পারে তার ছবি না সত্যি রায়ের ছবি। এবং অনেকটা এতটাই তার মানে কনফিডেন্স ছিল যে আমার মনে আছে আমরা একদিন রাত্রে প্রায় 9:30-10টা থেকে রাত 2টা অবধি ফোনে এটা নিয়ে আর্গু করেছি। আমার যুক্তি ছিল যে আবির চ্যাটার্জি না হলে আমার মুখ কোথায়, তো ফেস চাই, ছবিটা বিক্রি করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এই ছবি, তারপরে নানান রকম। বাট আলটিমেটলি অনেকটা মানে এমতো জায়গায় গেছিল যে যদি মানে সেরকম হয়, মানে মানে আমি দরকার হলে আমি আমার রেমুনারেশন নেবো না, কিন্তু এখানে কাজ করবো। সো আমি আই গেভ ইন। আমি আমি শেষ পর্যন্ত অনেকটা যেটা বলছে সেটা শুনলাম, বাকিটা হিস্ট্রি আপনারা জানেন বাকিটা কি। সো এরকমও হয়, কিছু কিছু ঘটনা ঘটে যেটা এটা হয়, আবার মত বিনিময়ে হয়, আবার অনেক সময় আমরা মেনে নিই, চান্স নিই। সো দিস ইজ অল, আমার মনে হয় সবসময় উই হ্যাভ টেকেন আ কালেকটিভ ডিসিশন। বাট আমার দিক দিয়ে প্রথম থেকে খুব একটা আমি বলি না, জেনারেলি বলি না। ইফ আই এম আস্কড বাই মাই ডিরেক্টর দ্যাট ইফ ইউ হ্যাভ এনি সাজেশন, তখনই আমি বলি। আর ক্রিয়েটিভ জায়গায় আর একটা জিনিস যেটা হয় যে সারা বছরের বন্ধুত্ব এক একটা স্পেসিফিক সিজনে এসে তাদের সঙ্গে লড়াই করতে হয়, যেটা ছবির লড়াই, হেলদি কম্পিটিশন যেটা থাকে। তো এই তো প্রত্যেক পুজোয় আমাদের এখানে একটা না একটা কম্পিটিশন হয় পুজোয় বা এই মেন যে সিজনগুলোতে। তো এই যে কম্পিটিশনগুলো, এই কম্পিটিশনের রেশ এর পরে আর থাকে প্রযোজকদের মধ্যে না, আবার তারপরে আবার বন্ধু হয়ে যান? থাকা উচিত। দেখুন, এন্ড অফ দ্য ডে উই আর কম্পিটিং উইথ ইচ আদার, আমরা কেউ কারো শত্রু নয়। আপনি একটা ক্লাস ভর্তি ছেলে যখন পরীক্ষা দেয়, তারা তো কম্পিট করছে একে অপরের সাথে, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, সবাই লড়ছে, কিন্তু সবাই বন্ধু এন্ড অফ দ্য ডে। তো সে বন্ধুত্ব থেকেই যায়। আমারও মনে হয় আমরা ব্যবসা করছি, সেই 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 ছাত্র নয়, কিন্তু আমরাও তো একটি 4টে ছবি, ধরুন এই পুজোতে 4টে ছবি বেরোচ্ছে, প্রত্যেক ছবির সাথে কম্পিট করবে এবং যে যার মতো চেষ্টা করবে সুবিধা বেশি বেশি জিনিসটা পাওয়ার। এটা পার্ট অফ বিজনেস। আমিও চাইবো যে আমি একটু বেশি বেশি প্রচার করি, আমি একটু বেশি স্পেস পাই, আমি একটু মিডিয়াতে বেশি কাভারেজ পাই, আমি একটু বেশি হল পাই। তো এভরিওয়ান উইল ট্রাই। তো সেটা তো ইউ হ্যাভ টু ফেস ইট, মানে when you are in a competition you have to accept it, you cannot মানে আমার মনে হয় এটা, এবং আমার মনে হয় এটা একদিক দিয়ে ভালো। কেননা পুজো আর বাঙালির সব থেকে বড় উৎসব, এবং ওই পুজোতে মানে 4টে ছবি আসা, মানে আমি কালকে সেদিনও 2-3 জনকে বলছিলাম যে
একটা বড় বড় অনুষ্ঠান বা বড় বিয়ে বাড়িতে গেলে যেরকম এত রকম ভ্যারাইটিস অফ খাবার থাকে, তো ইউ হ্যাভ দ্য চয়েস যে আমি কন্টিনেন্টাল খাবো না আমি চাইনিজ খাবো না আমি ইন্ডিয়ান খাবো। সবার তো একটা রুচি থাকে, সবাই তো এক রুচির লোক হয় না। আমার মনে হয় সিনেমাটাও তাই, পুজোতে যদি আমরা সবাই তো অনেক বেশি লোক সিনেমা দেখে পুজোতে, আমরা যদি একটু বেশি রকম ভ্যারাইটিস দিই লোক, চারটে ছবি তো একই নয়, চারটে ছবি চারটে চার রকমের, হ্যাঁ। ভিন্ন স্বাদের, তো যার যেটা পছন্দ সে দেখবে। লোকের কাছে তো একটা অপশন তো থাকলো যে আমি এইরকম ছবি ভালোবাসি, আমি সেই ছবিটা পেলাম। আমি ক্রাইম ভালোবাসি, আমি ক্রাইমও পেলাম। আমি রোমান্টিক ভালোবাসি, রোমান্টিক ছবিও পেলাম। দে হ্যাভ দ্য অপশন। তার মানে কি সিনেমা হলে সবাই যাবে, কেউ অপশন নেই বলে বাড়িতে ওটিটি দেখবে না। আমার কাছে সেটাই প্লাস পয়েন্ট। সো আমি চাইবো চারটে ছবি ব্যবসা করুক, এবং দর্শকদের বলবো এত রকম আমরা কেটে খুঁটে এত বছর ধরে ছবি বানিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি, 4 রকম স্বাদের ছবি, তো একটা করে দেখুন, সবাই চারটেই দেখুন। আর একটা কথা আমি একটুখানি জানতে চাই, যেটা যেহেতু তুমি একদম অ্যাপিক্স বডিটা, হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ। আমাকে শুধু কাপটা আমার আরেকটা জিনিস জানার, যেটা এই এফএফআই এর সূত্রেই আমি বলছি, যে যেহেতু তোমার এখন ন্যাশনাল বডির সঙ্গে বসা কথা বলা এই জায়গাটা বেশি, আমরা রিসেন্টলি একটা ফেনোমেনা দেখছি, যেটা যে ন্যাশনাল ওটিটি গুলোর বাংলা ছবি নেয়ার ক্ষেত্রে একটা অনীহা দেখা গেছে। তারা নিতে চায় না, সেটা যে কোনো কারণ হতেই পারে, সেটা তারা যে না নেয়ার জায়গাটা একজন প্রযোজক হিসেবে পারে। এবং এত ভালো ছবি বানাও বলে আমি তোমাকে বলছি যে তোমার ছবিগুলো তো অ্যাকচুয়ালি মানে অনেকগুলো ছবি আছে যেগুলোকে আমরা ওয়ার্ল্ড সিনেমার প্যারামিটারে যে ধরনের ছবি দেখি সেই ছবির গোত্রে ফেলা যায়। কখনো মনে হয় না যে এই ছবিগুলো আমি কেন ন্যাশনালি যেরকম ভাষাটার রিচটা বাড়ানোর জন্য হিন্দিতে ছবিটা, কিছু ছবি হিন্দিতে বানালাম না কেন, বা এটা হিন্দি ছবি বানানোর চেষ্টা করবে না? দেখুন, প্রথম কথা হিন্দি ছবি আমার মনে হয় না আমি ওই লেভেলে পৌঁছেছি যে এটা হিন্দি ছবি বানাবো। আমার অতটা যোগ্যতা হয়নি, আমি মনে করি অতটা যোগ্যতা হয়নি। আর এটা আমি বিশ্বাস করি না যে হিন্দি ছবি বানালেই আমাকে ন্যাশনাল প্রডিউসার বলবে, এটা আমি বিশ্বাস করি না। কেননা আমি বাংলা ছবিকেও ন্যাশনালি নিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করতে হয় যে আমি করেইছো, কিন্তু ন্যাশনাল প্রডিউসার। দ্বিতীয় কথা হচ্ছে, সত্যি কথা বলতে কি জানো তো, ভারতবর্ষের তো কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজও নেই। তো সুতরাং প্রত্যেকটা ছবি ইন্ডিয়ান ছবি, বাংলা ছবিও ইন্ডিয়ান ছবি, হিন্দি ছবিও ইন্ডিয়ান ছবি। তো আমার মনে হয় না আমাদের ছবি রিজিনাল আর হিন্দিটা ন্যাশনাল। না, আমি সেটা কিন্তু বলছি না আমাদের ছবি রিজিনাল নয়, কিন্তু যেভাবে আজকে একটা সাউথ ইন্ডিয়ার মানুষ সকাল 7:30 8টার শোয়ে সাউথ ইন্ডিয়ান ছবি হলে দেখতে গিয়ে সেই ছবিকে সাপোর্ট করে, আমার এখানকার লোকই আগে তো হিন্দি সিনেমা দেখতে যায়। আমি আমার প্রশ্নটা বুঝেছি, কিন্তু আপনাকে যেটা আমি বললাম যে আমি এখনো সেই যোগ্যতা আমার হয়নি কি বড় হিন্দি ছবি করবো। রাদার আমি সবসময় ভাববো যে আমার ছবিকে আমি ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য হিন্দি ছবি না বানিয়ে আমার বাংলা ছবিটাকে ওই জিনিস অব্দি নিয়ে যাওয়ার চেষ্টাটা আর মনে হয় বেটার। এমন ভালো ছবি আমরা করবো যেটা মানে 6:30টায় লোকে দেখবে, 7টায় লোকে দেখবে, সকাল 4টাতেও লাইন দেবে, রাত 11টাতেও লাইন দেবে। তো আমার মনে হয় সেটা বেটার। দ্যাট ইজ কিছুটা তো কমিটমেন্ট আমাদের নিজের ভাষা এবং নিজের কালচার মধ্যে থাকা উচিত। এবং আমি সবসময় প্রেফার করবো যে আমি যতদিনই সিনেমা বানাই নিজের ভাষাতেই বানাই। আমার খুব একটা হিন্দির উপর যে একটা হিন্দি করতেই হবে বা হিন্দি করলে আমি আরো একটু মানে ন্যাশনালি লোকে জানবে, যেটাই লোকে ভাবে, বা আরো বেশি টাকা পয়সা হবে, আমি এটা খুব একটা আমার আই ডোন্ট বিলিভ, বা আমি বিশ্বাস করি না ওই থিওরিতে। আর এবারে তুমি আবার অস্কারের কথাটা বললে বলে আমি বলছি যে এখানে যেহেতু আবার শুরু হয়েছে, আমি লাস্টবারে এই একই প্রশ্ন তুলেছিলাম, এটা অনেকের কাছে এই প্রশ্নটা অনেকে উত্তর দিতে চান না, সেটা হচ্ছে যে তুমি তো একদম অস্কারের কমিটির মধ্যে ঢুকে গিয়ে এখান থেকে যে ছবি পাঠানো হবে শেষ পর্যন্ত দায়িত্ব তো তুমি নিচ্ছ, বা একটা টিম তৈরি করে যেটা হচ্ছে। আমরা এই যে লাস্ট যে 15খানা ছবি 16খানা ছবির যে একটা লিস্ট তৈরি হয় যার মধ্যে থেকে একটি ছবি যায়, সেই তালিকায় লাস্ট বাংলা ছবি কবে গেছে মনে করে? লাস্ট বোধহয় 70,000 ছবি আছে। তাহলে এইরকম কেন হলো? মানে আমরা আদপে তাহলে কি করছি? আমরা কি এগিয়েছি না পিছিয়ে যাচ্ছি ক্রমশ? এই প্রশ্নটা আমরা যখন অস্কার ডিক্লেয়ার করি বম্বেতে, সাংবাদিকরা এই প্রশ্ন করেছে ইন্ডিয়ান ছবি আপনি বাংলা নিয়ে বললেন, ওরা বললো কোনো ইন্ডিয়ান ছবি টপ 3 টপ 5 এখন অব্দি আসেনি কেন? হ্যাঁ, মানে ওরা ওই অবধি পৌঁছে যাচ্ছে যেহেতু অন্যান্য জায়গায় ছবি পাচ্ছি, আমরা তো বাংলা ছবি ওই লিস্টেই পাচ্ছি। তো দেখুন, সত্যি কথা বলতে আমি তো অ্যাডভাইজার নই যে আমি একটু অ্যাডভাইস করতে পারবো,
যে কেন ইন্ডিয়ান ছবি প্যানোরামাতে ক্লিক করেনি, আর বা কেন বাংলা ছবি অফিসিয়ালি এখনো অবধি এখান থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে যায়নি। সত্যজিৎ রায়ের ছবির পরে কোনো বাংলা ছবি যায়নি। তো সেটা আমি যা কারণটা বলতে পারবো না, কিন্তু একটা হচ্ছে যে এবং এটাও বলতে পারবো না কি ধরনের ছবি করলে যাবে, কেন এগুলো অনেক ডিপেন্ড করে। যে আপনি একটা ভালো ছবি করলেন, কিন্তু আপনার ছবিটা আপনি যে বছর অস্কারে দিলেন, হয়তো আপনার চেয়ে আরো দুটো ভালো ছবি চলে এলো, বা সেম প্যারালালি ছবি চলে এলো। এবার একটা জুরি থাকে, সেই জুরি একটা জুরি একটা মানে তাদের ভোট তো অন্যরকম থাকে তাদের ছবির প্রতি। এবার তাদের উপর ডিপেন্ড করে, সেই জুরির হয়তো মনে হতেও পারে যে এই ছবিটার চেয়ে এই ছবিটা বেটার, বা আপনার যেটা মনে হলো বেটার সেটা তাদের বেটার নাও মনে হতে পারে। তো এইগুলো তো বলা মুশকিল। কিন্তু এই যে জুরিদের বিচার পর্যন্ত যাওয়া, যেটা যে আমি ওই অন্ততপক্ষে 10-12-15টা যে ইন্ডিয়ান ছবির মধ্যে থেকে একটা ছবিকে বাছাই করে পাঠানো হলো, আমরা তো লাস্ট কয়েক বছরের যে লাস্ট যে 15-16টা ছবির যে লিস্ট, তার মধ্যেও তো বাংলা ছবির নাম দেখি না। তাহলে আমি তো বললাম লাস্ট বাংলা ছবি আমার সত্যজিৎ রায়ের ছবি, সত্যজিৎ মারা গেছে 92-তে, বাদ দিন তারও 10 বছর আগে। আমি অফিসিয়াল সিলেকশন হিসেবে পাঠানোর একটা জায়গা ছিল, কিন্তু ওই যেগুলোর মধ্যে থেকে অফিসিয়াল সিলেকশন হয় সেখানে কি বাংলা ছবি থাকে না? এটা আমি ওটা বলে দিই, অফিসিয়াল সিলেকশন ওরকম ভাবে হয় না। ইউ হ্যাভ টু সাবমিট ইওর ফিল্ম। তাহলে কি বাঙালি প্রযোজকরা ছবি সাবমিট করেন না কেন? মানে এটা কি, সেটা তো ওনারা বলতে পারবেন। আমি যতদূর জানি, আমার এই 4-5 বছরে যেটুকু আমি বলছি, অপরাজিত আমি সাবমিট করেছিলাম 2022-এ। আমি নগর কীর্তনটা 2019-এ বোধহয় ওরা সাবমিট করেছিল, আমি যেটুকু জানি আর কি। আর আমি আমার 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 মনে কোনো ইয়ে নেই। এটা তো ডিপেন্ড করে প্রডিউসার ডিরেক্টরের উপর, যে তাদের সেই ছবিটা মানে অস্কার যাবার মতো ছবি বানিয়েছি কি বানাইনি, সেটা তাদের উপর ডিপেন্ড করে। তাহলে হাসানদা, আমি এখানে একটা বিতর্কের কথাই আমি বলি, সেটা হচ্ছে যে তার মানে কি কোনো একটা জায়গা থেকে যে এই যে সত্যজিৎ রায়ের একটা তাকে অ্যাচিভমেন্টের জন্য অস্কার দেয়া, বা যেটার থেকে বাঙালি সারা পৃথিবীর ছবির জায়গায় বাঙালির একটা, যেটা আমরা সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক নিয়ে বারবার কথা বলেছি, পরবর্তী সময়ে বুদ্ধদেব দাশগুপ্ত, একটা টাইম পর্যন্ত ঋতুপর্ণ ঘোষ, যেটা ছিল, যে বিতর্ক তাহলে মাঝে মধ্যে ওঠে যে তারপরে বাংলা ছবি সেই জায়গায় যায় না, তখন কিন্তু প্রযোজকরা বলেন যে কে বলেছে, অনুরাগ কাশ্যপ কিছু বললে সেটা নিয়ে হ্যাজ নামানো হয়, কিন্তু প্রযোজকরা মনে প্রাণে বিশ্বাস করেন যে তার ছবি কম্পিট করার জায়গায় পৌঁছায়নি। দেখুন, এইটা তো আমি কি করে বলবো বলুন, এখন অস্কারে পাঠাবো বলে ভেবে তো মানে এটা কিন্তু আমি অস্কার জুরি হিসেবে, মানে এই বোর্ডের আমি একদম প্রযোজক ফিরদৌসের বলছি, আমি একদম প্রযোজক তোমাকে জিজ্ঞাসা করছি যে এত প্রডিউসার বাংলা ছবির, যারা প্রত্যেক সময় ফেসবুকে দিচ্ছেন যে আমার ছবির এত ব্যবসা, এত আমার ছবি কেউ খারাপ বললে তাদের গায়ে লাগছে, আমি কারুর নাম করছি না, সেই জায়গা থেকে যখন সাবমিট করার ব্যাপার রয়েছে সেখানে তারা সাবমিট করছেন না। কোনো একটা জায়গা থেকে তারা যদি মনে করতেন যে তার ছবিটা অন্তত কম্পিট করলে ক্র্যাক করার জায়গা আছে, তাহলে তারা করতেন। দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে লোকেদের। এখন 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 নিজের প্রচার আমরা নিজেরাই দিই, নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেরাই পয়সা খরচা করে সেটা লাইক বাড়াই, নিজেরাই রিচ বাড়াই, নিজেরাই নিজের ব্যবসা কত কোটি টাকা করে বলেছি। তো থিংস আর চেঞ্জিং, এটা তো হওয়া উচিত না। লোকে বলবে আমার ছবি ভালো, সেটা লোকে বলবে, কিন্তু আমরা তো করছি এটা, মানে সবাই করছি। আমরা একটা পোস্ট করে সেটা বুস্ট করছি, তারপরে লোকজনকে বলছি বুক মাই শোতে লেখো, সবাইকে বলছি রিভিউ করো। তো আমরাই করছি জিনিসটা খারাপ, আমরাই পোস্ট করছি একদিনে এত টাকা হলো, একদিনে অত টাকা হলো, একদিনে এত টাকা হলো, কিন্তু কেউ তো ভেরিফাই করছে না কতটা সত্যি কতটা মিথ্যা। যারা বিশ্বাস করার করছে, যারা বিশ্বাস করার করছে না, এটা মেবি তার কাছে ওটা একটা পাবলিসিটি, তার কাছে একটা তার হয়তো একটা স্ট্র্যাটেজি, ওটা বলে এবং একটা মানে একটা কলার তোলার ব্যাপার চলে আসছে। কিন্তু আলটিমেটলি যেখানে গিয়ে তার ছবিটা সাবমিট করা তিনি করছেন না, তার মানে তিনি কোথাও একটা মনে করছেন যে মানে হয়তো আমার আমি তো বলছি এখন থিংস এরকমই হয়ে গেছে। এখন তো যে কোনো একটা অ্যাওয়ার্ড শো হলেও আর্টিস্টরা কনফার্ম করে নাই যে আমি পাচ্ছি কি, হ্যাঁ তবেই আমি যাবো। সেই অভিজ্ঞতা তো আমারও আছে। হ্যাঁ, তো এটা কনফার্ম করে নাই যে আমি পিলে তবেই আমি যাব। তারপরে যদি সেটাও যদি কনফার্ম এসে বলে যে আমি কোন সময়টাই যাব, মানে তার সতীর্থদের জন্য হাততালি দেওয়ার জন্য অনেকে যেতে চায় না, যে হয়তো তার আমি ঠিক সময় যাব, মানে তিনি চান তার জন্য সবাই হাততালি দিই। 8টার সময় যদি আমার হয়, আমি ঠিক 9টায় ঢুকবো, নিয়ে বেরিয়ে চলে যাব। কিন্তু 7:30টার সময় হয়তো আরো তাদের অনেক অনেক অ্যাওয়ার্ড গুলো আছে, যাদের সময় থাকাটাও হয়তো প্রয়োজন হলে ভালো হয়।
হোয়াট ইজ অ্যাওয়ার্ডটা কি? অ্যাওয়ার্ডটা কিছুই না, ইটস আ রেকগনিশন গিভেন বাই দ্যাট কমিটি বা বাই দ্যাট যারা দিচ্ছে অ্যাওয়ার্ড টু আ পার্সন ফর হিজ ওয়ার্ক। একটা তো ইন্সপায়ার করেই যে কোনো টাকা, হ্যাঁ ডেফিনেটলি সেটাকে অনেক একটা অ্যাওয়ার্ড পেলে দ্যাট গিভস আ লট অফ কনফিডেন্স। তখন রেকগনিশন পেতে, কনফিডেন্স বা একটা অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আমি মনে করি সেটাই, যে একটা অ্যাওয়ার্ড একটা লোককে অনেক ইন্সপায়ার করে, অনেক বেশি মোটিভেট করে, অনেক বেশি কনফিডেন্স দেয় যে এই ধরনের কাজ আবার করার জন্য। কিন্তু আপনি যে কথাটা বললেন যে ওই যে এখন দেয় না, অ্যাওয়ার্ডে দেয় না, এটা এখন আমি কি করে বলবো? মানে প্রডিউসার, কারণ আমি তো এক্সাম্পল দিলাম, অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও আগে জেনে নেয়, কনফার্ম করে নেয় যে যদি পাবো তবেই যাবো, তাহলে যাবো। আর একদম আমি শেষের দিকে একটা কথা জিজ্ঞাসা করি যে যতকাণ্ড কলকাতাতেই তো আসছে, এবার যত যাই হোক একজন প্রডিউসারের তো একটা আশা থাকে যে কোনো ছবি মুক্তির আগে। যতকাণ্ড কলকাতাতেই নিয়ে প্রযোজক হিসেবে কতটা কি আশা করছো? না, ডেফিনেটলি আমাদের অতটাই কনফিডেন্ট আছে বলেই আমরা প্রধান মুখ ছাড়াই ছবিটা রিলিজ করছি। কেন, আমি আগের দিনও বলেছিলাম যে ছবি বড় না আর্টিস্ট বড়, সবসময় ছবি বড়, ছবির জন্যই আর্টিস্টের জন্য ছবি আমি এখন অব্দি করিনি, যে আর্টিস্টের জন্য এই ছবিটা করবো, আমি করিনি, অ্যাজ অফ নাও আমি করিনি। আমার কাছে ছবির জন্য আর্টিস্টরা আসে, তো ডেফিনেটলি আমার ওই কনফিডেন্সটা আছে বলে করেছি। কিন্তু ডেফিনেটলি অনেক দিক থাকে, তো আজকে যদি না আমি কারোর সাথে কিছু করলাম, টাই আপ করলাম, করলাম, তারা চাই যে মুখটা বেশি পরিচিত, সেটা এলে ভালো হয়, একটা অ্যাডেড বেনিফিট পাওয়া যায়। আজকে আমার ব্র্যান্ডসের ক্ষেত্রে একটু, ব্র্যান্ডসের ক্ষেত্রে হোক, বা ধরুন আমি আজকে একটা ট্রেলার লঞ্চ করলাম, আমার নায়ক যদি সেটাকে কমেন্ট করে বা সেটাকে যদি শেয়ার করে, ডেফিনেটলি কিছুটা রিচ হয় একদম। কিন্তু মানে ওটাই শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে ছবিটা। তো সেই জন্য ডেফিনেটলি আমাদের ওই কনফিডেন্টটা আছে বলেই আমরা ছবিটা রিলিজ করছি, পুজো তো করছি, তিনটে চারটে ছবির সাথে কমপ্লিট করে করছি, সবকিছু মাথায় রেখেই করছি। তো এটা তো কনফিডেন্স ছাড়া হয় না ছবির প্রতি। আর এই যে একাধিক ছবি থেকে যাওয়া কাছে, যেমন এই ছবিটাই এতদিন পরে রিলিজ হলো, তোমার আরো কিছু বানানো ছবি এখনো রয়েছে, এই যে ছবি থাকাটা, মানে যেটা আমরা সাংবাদিকরা যেটা বলি যে ওই ব্যাংকিং স্টোরি থাকলে সাংবাদিক শান্তিতে থাকে, তো এই প্রডিউসারের কি ব্যাংকে ছবি বানানো থাকলে প্রডিউসারের শান্তি থাকে? না, ঠিক তা না, না ওটা অশান্তির কারণ হয় না, তা না। প্রথম কথা, একটা ছবি তো একটা ইনভেস্টমেন্ট, একটা তো বটে, যে একটা ইনভেস্টমেন্ট থাকে। তারপরে অনেক সময় একটা ছবি ওই সময়ের জন্য বানানো হয়, দেরি হয়ে গেলে হয়তো ওই ওই সময়টা পার হয়ে যায়, সেই সময়ের জন্য উপযোগী হয় না, অনেক রকম রিস্ক থাকে। তো কিন্তু কোনো প্রডিউসার আমার মনে হয় না যে ইচ্ছাকৃতভাবে ছবি বানিয়ে রেখে দেয়। অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, অনেক সময় অনেক রকম ব্যাপার থাকে, হয়তো সেই জন্য রিলিজটা আটকিয়ে যায়। কিন্তু আমার মনে জেনে শুনে কেউ বানিয়ে ফেলে রাখবো, পরে করবো, আর মনে হয় না সেরকম করে কেউ। আর একদম শেষ প্রশ্ন, যদি একজন দর্শক হিসেবে বলি, প্রথমত তুমি একটা ছবির দর্শক, তারপরে প্রযোজক, সেই জায়গায় আমি ধরলে তোমার কাছে ভালো ছবির সংজ্ঞা কি? মানে ভালো ছবির সংজ্ঞা অনেক রকম ভাবে হয়। একটা হচ্ছে তো আমরা যেটা আপনার চলতিতে যেটা বিশ্বাস করি, যে ছবিটা লোকে দেখে সেই ছবিটা ভালো, যে ছবিটা লোকে দেখে না সেটা খারাপ। মানে হিট বা ফ্লপ যদি আপনি বলেন, যে ছবিটা দর্শক হই হই করে হলে গিয়ে দেখলো, তার টেকনিক্যালি বা যতই খারাপ থাকুক, মানে যাই থাকুক, সেই ছবিটা ভালো বলতে আমি বাধ্য। আমার টেকনিক্যালি প্রচুর সাউন্ড ছবি, যে সব দিক দিয়ে নিখুঁত, কারেকশন ভালো, সাউন্ড ভালো, অভিনয় ভালো, টেকনিক্যালিটিস হলো মানে 10 on 10, কিন্তু ছবি চলেনি, তার মানে সেটা ফ্লপ ছবি। আর আমাকে যদি বলেন যে কোন ছবিটা আমার কাছে ভালো, আমার কাছে সবসময় যে ছবিটা ছবিটা দেখার পরে যেটা মাথার মধ্যে রয়ে যায়, যেটা ভাবাই রয়ে যায়, যে ছবিটা থেকে আমি অনেক কিছু নিতে পারি, যে ছবি থেকে অনেক ইনটেক থাকে, মানে কিছু সেসব দিয়ে ছবি থেকে আমি কিছু পেলাম, আমার কাছে সেই ছবিটাই মনে হয় ভালো ছবি। এই ছবিটা কিছু আমার দিয়ে গেল, কিছু শিখিয়ে গেল, কিছু শিখলাম, কিছু জানলাম, ছবি দেখে আনন্দ শুধু করলাম না, এন্টারটেনমেন্ট তো হলাম, তার সাথে সাথে আমি কিছু পেলাম ছবি দেখে। আমি তোমার মানে ফিল্মোগ্রাফির মধ্যে থেকে যদি বলি, যে আমার ফিল্মোগ্রাফি থেকে বলতে গেলে অনেক ছবি আছে আমার, যেমন চালচিত্র দেখে মানুষ খুব একটা সব রকমের কিছু পেয়েছে, চালচিত্র হতে পারে,
অপরাজিত হতে পারে, অপরাজিত থেকেও সেটা- বৈরাগ্যী হতে পারে, রূপকথা নয় হতে পারে, অ্যাবিসেন হতে পারে। তো এক একটা ছবি এক এক রকম আছে। আর এখানে একটা এই যে অ্যাবিসেনের কথা বললে, তখন আবার মনে হয়েছিল ছবিটা অনেকটা সময়ের থেকে এগিয়ে থাকা, অনেকে ওই সময় ওই ব্যাপারটার মধ্যে। এখন যে এআই এটা ওটা আসছে, এখন যে এই তোমার নিজের কোনো ছবি মনে হয় যে রিলিজের যে হিড়িক পড়েছে বাংলায়, তোমার কোনো ছবি তোমার রিলিজ করাতে ইচ্ছে হয় যে? অ্যাবিসেন্টটা আমার সবসময় মনে হয়েছে যে অ্যাবিসেন্টটা আমার খুব খুব মানে কাছের ছবি, মানে আমার খুব প্রিয় ছবি। আমি যদি এতগুলো ছবি যদি বলেন, প্রথম 3টে ছবি যদি আমি বলি আমার প্রিয় ছবি, তার মধ্যে অ্যাবিসেন্ট সবসময় থাকবে, আমার খুব পছন্দের ছবি এটা। এবং দেখুন, আমি যেটা এখন বললাম যে চলে নিয়ে দর্শক নেয়নি, অনেক কারণ হতে পারে। আপনি যেমন বললে সময়ের আগে, আমরা হয়তো বলবো রং টাইমিং অফ রিলিজ, অনেক কিছু হতে পারে। হয়তো সেই সময় যখন ছবিটা রিলিজ করতাম তখন দিলসেও থিয়েট্রিক্যালি ফ্লপ ছবি, তখন হয়তো অতটা আমি এক্সপিরিয়েন্স ছিলাম না ছবির ব্যবসার, সেটাও একটা হতে পারে। হয়তো এখন এতগুলো ছবির পর যে এক্সপিরিয়েন্স গেইন করে যদি ছবিটা করতাম তাহলে হয়তো বেটার হতো। তো এনিওয়ে, সেটা চলেনি না চলেনি সেটার মধ্যে যাচ্ছে না, হোয়াট হ্যাপেন্ড আই ক্যানট আনডু ইট। তো ডেফিনেটলি এই একটা ছবি আমার মনে হয় যে কোনোদিন যদি সেরকম হয়, রিলিজ করলে আবার লোকে দেখবে। এখন তো আর ধরুন ওটিটিতে আছে, স্যাটেলাইটে চলে গেছে, কতটা রিলিজ হলে লোকে দেখবে আমি জানি না। কেন ওই ছবিটা তো ওই অডিভিজুয়ালি ভীষণ কিছু স্পেক্টাকুলার নেই। ইটস আ হিউম্যান স্টোরি উইথ লট অফ নস্টালজিয়া, lot of reflection of the 1980s, and the whole idea of the movie was সেই সময় নতুন। টাইম ট্রাভেলের উপরে বাংলা ছবি খুব কমই হয়েছে, এখনো তো পরের দিকে ওটা প্রায় 10 বছরের পুরনো ছবি, 11 বছরের পুরনো ছবি। তো রিলিজের জানি না, তো আরো কত বছর পর দেখা যেতে পারে। আর এমনি অ্যাজ এ হোল তোমার ছবির বাইরে যদি অন্যান্য কোন ছবি, মানে এরকম কোন ছবি যে যেটা সেটা কোনো টেলিভিশনে হোক বা ওটিটিতে হোক, একবার চোখে পড়লে মনে হয় যে ঠিক আছে হচ্ছে, আর একবার দেখে নি, মানে যে কোনো সময় হলে আমার সব ছবি আমি দেখি। যে তোমার ছবির বাইরে অন্য, আমার ছবির বাইরে কত হিন্দি না বাংলা কি বলবো, উত্তম কুমারের সব ছবি বাংলায় চ্যানেল সার্চ করতে এসে গেলেই দাঁড়িয়ে যাই দেখি, প্রত্যেকটা ছবি উত্তম করে। কোনো ছবি কোনটা নাম বলবো কোনটা বলবো না। ইদানিং কালের ছবি খুব একটা, নিজের ছবির বাইরে খুব একটা ছবি আমি দেখিনি, মানে ওই বারবার দেখিনি, হলে গিয়ে নিশ্চয়ই দেখেছি ছবি, অনেক ছবি দেখেছি। তো হিন্দি ছবি তো অনেক আছে, হিন্দি ছবি দেখে দেখে তো বড় হয়েছে, তো হিন্দি ছবি অনেক আছে। আর বাংলায় যেহেতু ছবি করো তুমি, হয়তো এই মুহূর্তে বাংলায় পছন্দের অভিনেতা বলাটা খুব পলিটিক্যালি কারেক্ট থাকার একটা ব্যাপার থাকে। এমনি অ্যাজ এ হোল হিন্দি সিনেমার দিক থেকে ধরলে তোমার পছন্দের অভিনেতা? বাংলা আমার অনেককে ভালো লাগে, আবিরকে খুবই ভালো লাগে। আবির ওয়ান অফ মাই ফেভারিট হিরো, আবির চ্যাটার্জি ইদানিংকারের মধ্যে। আর আগের তো সবাই এক লাইনেই বলি উত্তম কুমার, আমি তাই বললাম। হিন্দিতে ডেফিনেটলি অমিতাভ বচ্চন, কিশোর কুমার, আর.ডি. বর্মন সবসময় আমার প্রিয় ছিল, এখনো আছে। মন খারাপ হলেও আর.ডি. বর্মন শুনি, কিশোর কুমার শুনি, মন ভালো থাকলেও শুনি। তো এগুলো তো একটা ওয়ে অফ লাইফ, ওরা আমার জীবনের সঙ্গে সঙ্গেই বড় হয়ে, মানে আমি যেরকম বড় হয়েছি ওরা আমার সাথে সাথেই থেকে গেছে, থেকে যাবে হয়তো শেষে। আর অভিনেত্রীদের মধ্যে কাউকে পছন্দ? শ্রীদেবী অল টাইম ফেভারিট, ওকে হাসি এসে গেল ওর জন্য। ঠিক আছে, আপনারা শুনলেন যে হাসান দত্ত থেকে আমরা অনেক কথাই শুনলাম। সাধারণত প্রযোজকদের কথা আপনারা শোনার অভিজ্ঞতাটা সেভাবে হয় না, আমরা চেষ্টা করি। এর আগেও আমরা প্রযোজকদের সঙ্গে কথা বলেছি, আবারও বলবো। তবে আপাতত যেটা, যে 26 তারিখে ছবি আসছে, একবার যদি বলে দেন যে। আগামী 26শে সেপ্টেম্বর এই পুজোতে আমাদের ছবি যতকাণ্ড কলকাতাতেই রিলিজ করছি। সারা ভারতবর্ষ জুড়ে রিলিজ হবে, সারা বাংলা এবং সারা ভারতবর্ষে ছবিটা একই দিনে মুক্তি পাবে। এবং ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই মিলে হলে গিয়ে ছবিটা দেখবেন। ধন্যবাদ হাসান দা, অনেকটা সময় দিলে।